আসসালামু আলাইকুম। পরিচ্ছেদ ৪৩ শব্দজোড়। শব্দজোড় সম্পর্কিত আলোচনায় স্বাগত জানাচ্ছি। শব্দজোড় আসলে কি? বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ উচ্চারণ একই বা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন। অর্থ ভিন্ন সেগুলোকে কি বলা হচ্ছে? শব্দজোড় বলা হচ্ছে। তাহলে শব্দ জোড় অর্থাৎ আপনি যখন উচ্চারণ করবেন, যখন আপনি উচ্চারণ করছেন, যেমন অনু অনু উচ্চারণ করলে সেটি বানান কি দিয়ে, দন্ত ন দিয়ে না মূর্ধন্য দিয়ে, আপনি কোনটি বুঝাচ্ছেন, কোনটির অর্থ আপনি প্রকাশ করতে যাচ্ছেন, সেটি লেখার আগ পর্যন্ত কোনোভাবেই বোঝা যাবে না। তাই সেটিকে বলা হচ্ছে শব্দজোড়, অর্থাৎ যেটি উচ্চারণ একই কিন্তু তার অর্থের তারতম্য রয়েছে। এটিকে আরেকটি নামে ডাকা যায়, সেটি হচ্ছে সমুচ্চারিত 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 ভিন্নার্থক ভিন্নার্থক শব্দ। খেয়াল করুন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি? এটি সন্ধি হয়ে হয়েছে। এটি দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে সম, সম অর্থ সমান, আর উচ্চারিত। এই যে সম, এখানে স্বরে অ, আর এই রসৌ মিলে সন্ধি হয়ে এখানে ও হয়েছে, ওকার হয়েছে। তাহলে সমুচ্চারিত যখন বলছি, এখানে সমুচ্চারিত অর্থাৎ সমান, এটির অর্থ হচ্ছে সমান, সমান উচ্চারিত। ভিন্নার্থক, তাহলে এটি যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, এখানে পাবো ভিন্ন, ভিন্ন যোগ অর্থক। অর্থাৎ এখানে পাচ্ছেন স্বরে অ, আর এখানে পাচ্ছেন স্বরে ও। এই স্বরে ও মিলে কি হচ্ছে? স্বরে আ হচ্ছে, এবং এই স্বরে আ এই যে এখানে গিয়ে বসেছে। অর্থাৎ প্রথম যে শব্দ থাকে সেই শব্দের যে দ্বিতীয় ধ্বনি, শেষ ধ্বনি, সেটির সাথে গিয়ে কার হিসেবে বসে, এটি হচ্ছে নিয়ম। তাহলে সমউচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থ হচ্ছে সমান উচ্চারিত কিন্তু অর্থে ভিন্ন। ভিন্নার্থক কথাটির অর্থ হচ্ছে অর্থ ভিন্ন, উচ্চারণ একই, সেটির অর্থ ভিন্ন। এবং এই বিষয়টিকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে শব্দ জোড়, অর্থাৎ সেটি জোড়া আকারে থাকে। জোড়া আকারে যদি আমরা লিখি, তাহলে লেখার আগ পর্যন্ত বোঝা যাবে না যে সেটির অর্থ ভিন্ন। তাহলে উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন। কিরকম আমরা এখন দেখব সেটি। সেটি খেয়াল করব যে অণু, অণু, তাহলে অণু অর্থ হচ্ছে যে একেবারে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ। আমরা যখন বিজ্ঞানের বিষয়ে আলোচনা করি তখন কিন্তু এই অণু বানানটি বেশি আসে, অণু, পরমাণু। আবার যখন অণু বলছি, তো এটি কিন্তু উপসর্গ, অনুগমন, তারপর অনুগামী। ধরা যাক আপনি কাউকে ফলো করেন, তাহলে আপনি হচ্ছেন অনুগামী। একজন লিডার বা নেতা যখন যায়, তার অনেক ফলোয়ার থাকে, ফলোয়াররা, ভক্তরা পেছনে পেছনে যায়, তার মানে তার আদর্শকে তারা ধারণ করতে চায়, তাহলে সেটি অনু মানে পশ্চাৎগামী। তাহলে এখানে অনু অর্থ হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ মানে পেছনে। তাহলে খেয়াল করুন, আপনি যখন বলছেন অনুগামী, কোন অনু বলছেন সেটি না লেখার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে মূর্ধন্য আর এখানে হচ্ছে দন্তন্য। তাহলে মূর্ধন্য আর দন্তন্য ব্যবহারের কারণে এখানে অনুগমন যখন বলছি, এটি হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গ, উপসর্গ এখানে প্রয়োগ হয়েছে অনু, আর এখানে বানানটা খেয়াল করুন, ক্ষুদ্রতম অংশ বোঝানোর জন্য কিন্তু অনু ব্যবহার হচ্ছে। তাহলে অনু যখন বলছি তখন ক্ষুদ্রতম অংশ, আর যখন অনু লিখছি পশ্চাৎ অর্থে তখন সেটি
দন্ত ন দিয়ে লিখতে হবে। এরপর আমরা লিখব যে অন্ন। তাহলে অন্ন মানে অন্ন অর্থ কি? এখানে হচ্ছে ভাত, তাই না? যেমন নবান্ন। নবান্ন, নবান্ন কি? নব যোগ অন্ন, অর্থাৎ নতুন ধান ওঠার পরে ধান থেকেই তো চাল হয়, তাহলে নবান্ন উৎসব হয়ে থাকে। আবার অন্ন মানে অপর, অন্ন মানে অপর, কিন্তু উচ্চারণটা খেয়াল করুন একই। এখানে অন্ন ভাত আর এখানে অন্ন হচ্ছে অপর। তাহলে আমরা যখন বলি যে অন্যান্য, তাহলে অপরাপর, অন্য জন দিয়ে অপরকে বোঝানো হচ্ছে। তারপর অবিনীত, অবিনীত, তাহলে আমরা এখানে এই শব্দটা খেয়াল করি। বিনীত মানে কি? বিনীত মানে নম্র ভদ্র, তারপর দেখা যাচ্ছে যে যে কথা শুনে সেরকম বিনীত মানে যার আর কি মূল্যবোধ আছে সেরকম বিনয়ী মানুষ বিনীত। তাহলে যখন বলছি অবিনীত মানে অভদ্র, যে উদ্ধত, বেয়াদব, অবিনীত তার মানে বিনয়, যার মধ্যে নেই বিনয় নেই তিনি হচ্ছেন অবিনীত। তাহলে অবিনীত আর যখন অভিনীত বলছি, দেখুন অভিনীত, অভিনীত, তাহলে পার্থক্যটা কোথায়? এখানে অবিনীত আর অভিনীত এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ব আর ভ। তাহলে অভিনীত যখন বলছে অভিনয় করা, তাই না? যারা এখানে চলচ্চিত্রের সাথে জড়িত বা নাটক সিনেমার সাথে জড়িত, তাহলে এটি বোঝাচ্ছে অভিনয়। যেমন বলে যে সালমান শাহ ও শাবনূর অভিনীত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আনন্দ অশ্রু। তাহলে আপনি যখন বলছেন অভিনীত, বা ধরুন যে শাহরুখ খান অভিনীত মুভি, তখন এই বানানটি ব্যবহার করতে হবে। আর অবিনীত বললে এটি বোঝাচ্ছে যে বিনয় যার মধ্যে নেই, সে উদ্ধত এরকম একজন মানুষ। তারপর আমরা আরেকটি দেখব যে অর্ঘ্য। অর্ঘ্য, অর্ঘ্য যখন বলছি তখন সেটি হচ্ছে দাম, মূল্য। কিন্তু অর্ঘ্য যখন জফলা হচ্ছে তখন পূজার উপকরণ, পূজার উপকরণ, অর্থাৎ যখন এই যে পুজো দিতে যায় তখন ডালির মধ্যে বিভিন্ন বিষয় ফুল, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো সাজিয়ে নিয়ে যাওয়া যায়, সেগুলো হচ্ছে অর্ঘ্য। দেব দেবীর চরণে অর্ঘ্য দেওয়া হয়, তাই না? পূজার উপকরণ দেওয়া হয়। কিন্তু এই অর্ঘ্য বলতে বোঝাচ্ছে যখন দেখুন এখানে জফলা, পার্থক্যটা কোথায়? জফলা বানানের ক্ষেত্রে, কিন্তু উচ্চারণে কিন্তু পার্থক্যটা নাই। তাহলে অর্ঘ্য হচ্ছে দাম বা মূল্য, আর এখানে অর্ঘ্য বলতে বোঝাচ্ছে পূজার উপকরণ। এরপর আমরা যাচ্ছি যে উপাদান। তা উপাদান কি বোঝাচ্ছে? উপাদান যেমন কি কি উপাদানে এই মার্কারটি গঠিত হয়েছে, বা এই বোর্ডটি কি কি উপাদানে গঠিত। তাহলে উপাদান বলতে বোঝাচ্ছে উপকরণ, উপকরণ। যেমন ধরুন যে আপনার বাড়ি করতে কি কি উপকরণ লাগবে, রড, ইট, সিমেন্ট, বালু, এগুলো হচ্ছে উপকরণ। অর্থাৎ কি কি এলিমেন্টস আপনার প্রয়োজন একটা কাজের জন্য, সেটি হচ্ছে উপাদান। আর উপাদান, উপাদান, উপাদান এটা হচ্ছে বালিশ। তাহলে উপাদান আর উপাদানের মধ্যে পার্থক্য হচ্ছে দ আর ধ। তাহলে উচ্চারণটা কিন্তু হুবহু যে একই হবে তা কিন্তু নয়, উচ্চারণটা কাছাকাছিও হতে পারে, কিন্তু পার্থক্যটা হবে অর্থে। দেখুন কোথায় উপকরণ আর কোথায় বালিশ। এরপর আমরা আরো লিখব যে অশ্ব, অশ্ব, অশ্ব হচ্ছে ঘোড়া, তাই না? কিন্তু কিন্তু যখন বলছেন যে অশ্ব, তখন এখানে পাথর বোঝাচ্ছে, জীবাশ্ম, তাই না? আমরা যখন বলি জীবাশ্ম। তারপর দেখুন এখানে অশ্ব, এখানে হচ্ছে তালব্য স হসন্ত যোগ বফলা, আর এখানে তালব্য স হসন্ত যোগ
মফলা। পার্থক্যটা হচ্ছে এখানে। পার্থক্য হচ্ছে বফলা আর মফলা। যখন আমরা মফলার উচ্চারণ করি, ম ধ্বনির উচ্চারণ করি, তখন বুঝতে হয় যে মফলা শেষে থাকলে কিন্তু বয়ের উচ্চারণটা হচ্ছে না। তাহলে অশ্ব একই অর্থ হচ্ছে ঘোড়া, আরেক অর্থ হচ্ছে পাথর। তারপর দেখুন যে আদা, এটা কি? আদা। আদা হচ্ছে মশলা। অনেক সময় বলে বাজার থেকে আদা কিনে নিয়ে আসো, আর আধা, আধা মানে অর্ধেক। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? পার্থক্যটা হচ্ছে বানানে দ আর ধ। ফলে আধা সের, আধা সের, আধা কেজি এরকম বলা হচ্ছে, তার মানে অর্ধেক কেজি, এরকম হাফ, এটা হচ্ছে আধা। আর আদা হচ্ছে মশলা। তারপর দেখুন যে আমরা এখানে বলবো যে আপন। আপন বলতে কি বোঝাচ্ছে? যে আপন হচ্ছে দোকান, আর আপন হচ্ছে বানানটি দন্ত ন দিয়ে, আপন হচ্ছে নিজ। যখন আমরা বানান লিখব যে এই দুনিয়ায় আমার আপন বলে কেউ নেই, এই দুনিয়ায়, এই দুনিয়ায় আমার আপন বলে কেউ নেই, এটি যখন বলছি তখন আমাকে কি দিতে হবে? দন্ত ন দিয়ে লিখতে হবে। কারণ দন্ত ন দিয়ে যদি আমি না লিখি, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই, তাহলে আপন অর্থাৎ নিজ, নিজ বলে এখানে কেউ নেই, এটি যদি আমরা না বুঝতে পারি, এর বদলে যদি মূর্ধন্য দিয়ে দিই, তখন কি হবে? এই দুনিয়ায় আমার দোকান বলে কেউ নেই, তার মানে কি অর্থ পুরোপুরি পাল্টে যাচ্ছে। ফলে সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে যেটি শব্দ জোড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে বানান, সেটি আমাকে খেয়াল করতেই হবে। এবং আবার যখন আবার বলছি আবরণ, 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 আবরণ হচ্ছে আচ্ছাদন। আচ্ছাদন কি? আচ্ছাদন হচ্ছে প্রলেপ। আর আভরণ, দেখুন এটি খুব গুরুত্বপূর্ণ, আভরণ মানে অলংকার, অলংকার, গহনা, অলংকার বা গহনা। তাহলে পার্থক্যটি কি? এখানে ভ আর বয়ের মধ্যে কিন্তু পার্থক্যটা আছে, তাহলে উচ্চারণটা কাছাকাছি, আবরণ, আভরণ, কিন্তু অর্থের তারতম্য কিন্তু অনেক বেশি। যেমন ধরুন যে আমার কাছে যে মার্কারটি রয়েছে, এই মার্কারটি আমি একটা অন্য কিছুর প্রলেপ দিয়ে দিলাম, তখন আমি সেটিকে বলবো আবরণ। আর যদি বলি তিনি নিরাভরণে বেড়াতে এসেছেন, নিরাভরণে, তিনি নিরাভরণে বাড়িতে এসেছেন। তাহলে নিরাভরণে বলতে বোঝাচ্ছে যে তিনি আসলে অলংকার বিহীন ভাবে, মানে গহনাগাটি না পরেই বাড়িতে এসেছেন। পার্থক্যটা আসলে আমরা এখানে করতে পারি। এরপর আমরা দেখব যে আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি আর আবৃত্তি। এই যে দেখুন আবৃত্তি, পার্থক্যটা কোথায়? যখন বলছি আবৃত্তি, এটা হচ্ছে কবিতা পাঠ, কবিতা পাঠ। বানানের কোথায় পার্থক্য? এই যে এখানে। আর আবৃত্তি মানে হচ্ছে আবরণ, আবরণ, অর্থাৎ এই যে এখানেও কিন্তু আবৃত্তি মানে আবরণের দেখা যাচ্ছে যে তৎসম রূপ হচ্ছে আবৃত্তি। ফলে আবৃত্তি আর আবৃত্তি, আবৃত্তি আর আবৃত্তি কাছাকাছি শোনা যাচ্ছে, যে কাছাকাছি, কিন্তু পার্থক্যটা কোথায়? দেখুন এটা হচ্ছে আবরণ, আচ্ছাদন, প্রলেপ দিচ্ছেন, কিন্তু আবৃত্তি করছি, তুমি কবিতাটি আবৃত্তি করো, যখন বলছি আবৃত্তি করো তখন এই বানানটি আমাকে লিখতে হবে। তারপর আভাস, আভাস দেওয়া, তিনি আভাস ভ দিয়ে, তিনি আমাকে এই বিষয়ে আভাস দিয়েছেন, মানে কি
ইঙ্গিত দিয়েছেন। আর আবাস মানে কি, যে আবাস মানে বাসস্থান, অর্থাৎ তার আবাস কোথায়। যখন বলছি তখন হচ্ছে বাড়ি বা বাসস্থান, ঠিকানা। আর যখন বলছি তখন ইঙ্গিত, অর্থাৎ তিনি কিন্তু আমাকে পরীক্ষায় পাশের ব্যাপারে বা পরীক্ষার বিষয়ে আভাস দিয়েছিলেন যে এই সময় পরীক্ষা হতে পারে। আভাস মানে কি, ইঙ্গিত। তাহলে এটি আমরা বুঝতে পারছি। তারপর আশ আর আশা। তাহলে আশা, আশা যখন বলছি আকাঙ্ক্ষা, এই বিষয়ে আমার কোনো আশা নেই। যেমন এ বিষয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর এখানে হচ্ছে আশা, আশা মানে হচ্ছে আগমন। তুমি কবে আসবে, তুমি কবে আসবে। ফলে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? পার্থক্যটা দাঁড়াচ্ছে যে আশা, এখানে আশ দন্তস্ব, আর এখানে তালব্য শ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আরেকটি হচ্ছে যে আসক্তি আর আসক্তি, এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এটি ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে ভুল করে। কোথায় ভুল করে দেখুন, আসক্তি, আসক্তি এটির বিশ্লেষণ হচ্ছে স্বরে আ যোগ দন্ত স যোগ ত হসন্ত যোগ ত, তারপর হচ্ছে রস্বই। আবার দেখুন আসক্তি, এটি লিখবো আসক্তি, এটি কি? তাহলে স্বরে আ যোগ দন্ত স যোগ ক হসন্ত যোগ ত যোগ রস্ব ই। তাহলে আসক্তি, তাহলে ক এর সাথে ত, আর এখানে ত আর ত। তাহলে আসক্তি আর আসক্তির মধ্যে পার্থক্য কি? যখন বলছি আসক্তি তখন হচ্ছে এটি অ্যাডিকশন, অ্যাডিকশন, নেশা। কিন্তু আসক্তি হচ্ছে পদের যে সুশৃঙ্খলতা। আসক্তি মানে যে নৈকট্য। তাহলে দেখুন যে নৈকট্য, এটি বলছে নৈকট্য। তাহলে নৈকট্য মানে কি, এটি কাছে, কাছে বা নিকটে। খেয়াল করতে হবে যে আসক্তি বলতে বোঝানো হচ্ছে যে কাছে বা নিকটে নৈকট্য। তাহলে আমরা আরেকটি বিষয়ের ক্ষেত্রে যে পদের সুশৃঙ্খল যে আমরা বিন্যাস দেখি, একটা পদের পর আরেকটা পদ যখন সাজানো হয়, সেই সুশৃঙ্খল যে পদবিন্যাস, সেই সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা, এরকম তার কি তার নিকটে আছে না? অবশ্যই নিকটে আছে। তারা কে কার সাথে নিকটে থাকবে, কে কার পরে বসবে, সেটি নির্ধারণ করা হচ্ছে আসক্তি। তাহলে আসক্তি এখানে বোঝাচ্ছে যে নৈকট্য অর্থাৎ কাছাকাছি, আর আসক্তি হচ্ছে অ্যাডিকশন। যেমন স্ক্রিন অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, বাচ্চারা তারপরে গেম বা খেলার প্রতি আসক্তি থাকে। আসক্তি হচ্ছে যেটা থেকে আপনি ফিরতে চাচ্ছেন কিন্তু ফিরতে পারছেন না, সেটি হচ্ছে আসক্তি। সেটা মোবাইল হতে পারে, ড্রাগ অ্যাডিকশন হতে পারে, তারপর দেখা যাচ্ছে যে স্ক্রিন, টেলিভিশনের স্ক্রিন হতে পারে, গেম খেলাধুলার প্রতি হতে পারে, যে কোনো কিছুর প্রতি অ্যাডিকশন তৈরি হতে পারে। এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বানানটি হচ্ছে ক এর সাথে ত দিয়ে হবে। তারপর আমরা দেখব যে ঔষধি আর ঔষধি, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রচুর ভুল হয়। ঔষধি, ঔষধি, তারপর ঔষধি, ঔষধি আর ঔষধি। ঔষধি কি? ঔষধি আর ঔষধি, তাহলে যে বৃক্ষ, ঔষধি হচ্ছে একবার ফল দিয়ে
একবার ফলা গাছ। আচ্ছা, বইয়ের মতোই লিখি, একবার ফলা গাছ। অর্থাৎ একবার ফল দিয়েই যে গাছটি মারা যায়, যেমন বারবার যে সেখানে আপনি করবেন, যেমন কলা গাছ। কলা গাছ কি শত শত বছর বা অনেক বছর, 10 বছর 20 বছর বেঁচে থাকে? বেঁচে থাকে না। তো যেটি দেখা যাচ্ছে একবার ফলন দিবে এবং ফলন দেওয়ার পরে একটা সময় তাকে কেটে ফেলতে হবে, আবার নতুন করে চারা রোপণ করতে হয়। কিন্তু ঔষধি গাছ, ঔষধি বলা হচ্ছে কোনগুলো? যে ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। তাহলে দেখা যাচ্ছে ঔষধ, উ এবং ও এর মধ্যে কিন্তু পার্থক্যটা এই জায়গায়। তাহলে উ দিয়ে বুঝতে পারবো যে একবার ফলা গাছ, যে গাছটি একবার ফল দিয়ে মারা যাচ্ছে। আর ঔষধি হচ্ছে ভেষজ উদ্ভিদ, যেমন ভেষজ নিম গাছ হতে পারে, তারপর হর্তকি, বহেরা, আমলকি, এগুলো বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে, যেগুলো দিয়ে যে বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে এবং মানুষের স্বাস্থ্যের জন্য খুব গুণাগুণ বহন করে যেসব উদ্ভিদ, যেগুলো দিয়ে চিকিৎসা হতে পারে, সেগুলো হচ্ছে ঔষধি গাছ। অর্থাৎ যে গাছগুলো, ভেষজ উদ্ভিদগুলো কি করে, যে ঔষধ বানানোর ক্ষেত্রে কাজে লাগে। ফলে ঔষধি আর ঔষধির মধ্যে পার্থক্য আছে। এই যে দেখুন, ঔষধি, ঔষধ, ঔষধ শব্দটার সাথে কিন্তু চিকিৎসা চিকিৎসা বিষয়টা জড়িত। তাহলে বুঝতে পারবেন যে সব গাছ দিয়ে চিকিৎসা করা যায়। ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখবেন যে ঔষধ, ঔষধি, ঔষধ। তাহলে ঔষধ চিকিৎসার জন্য কাজে লাগে, আর ঔষধি চিকিৎসার জন্য না। উ দিয়ে কিন্তু ঔষধ এরকম কিছু লেখা যায় না। ঔষধ ও দিয়েই লিখতে হয়। তার মানে ও দিয়ে যে শব্দটা থাকবে সেই শব্দটাই চিকিৎসার সাথে জড়িত, অন্যটি নয়। তারপর আমরা আরো লিখবো যে উষ্ঠ, আর উষ্ঠ। এটা হলো উষ্ঠ। এটা উষ্ঠ। তাহলে উষ্ঠ কি বোঝাচ্ছে? উপরের ঠোঁট। উপরের ঠোঁট। আর উষ্ঠ, দেখুন এখানে জফলা আছে আর এখানে জফলা নাই। উষ্ঠ হচ্ছে ঠোঁট সম্পর্কিত। এটা এখনই ক্লিয়ার হয়ে যাবে একটা উদাহরণ দিলে। দেখুন, এটা হচ্ছে উষ্ঠ ধ্বনি। যখন আমরা লিখি উষ্ঠ ধ্বনি, দেখবেন এভাবে পাবেন। উষ্ঠ ধ্বনি কোনগুলো? প, ফ, ব, ভ, ম। উষ্ঠ বর্ণ। উষ্ঠর মধ্যে উষ্ঠ ধ্বনি যখন বলছেন ঠোঁট সম্পর্কিত, এর মধ্যে কি আছে? উষ্ঠ ও উষ্ঠ প্লাস অধর রয়েছে। এই দুইটা মিলে কিন্তু উষ্ঠ ধ্বনি। যেমন প, প, ফ, ব, ভ, ম। তাহলে আপনার উপরের ঠোঁট লাগে, নিচের অংশ লাগে, এটাকে বলে অধর। ঠোঁটের উপরের অংশকে বলে উষ্ঠ আর নিচের অংশকে বলে অধর। তাহলে এই দুটা মিলা হয় উষ্ঠাধর। উষ্ঠধ্বনি এই উষ্ঠাধর নিয়ে আলোচনা করে, অর্থাৎ উষ্ঠ এবং অধরের সম্মিলনে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেটি হচ্ছে উষ্ঠধ্বনি। তাই প, ফ, ব, ভ, ম। তাহলে এটির মধ্যে দুইটা জিনিস রয়েছে, এক হচ্ছে উপর অর্থাৎ উপরের ঠোঁট আর নিচ। কিন্তু আপনি যখন শুধু উষ্ঠ বলবেন তখন শুধু ঠোঁটের উপরের অংশকে বোঝাচ্ছে উষ্ঠ, শুধু উপরের অংশ। কিন্তু উষ্ঠ ধ্বনি যখন জফলা বোঝাচ্ছেন, মানে এটা সম্পর্কিত। মানে উষ্ঠ ধ্বনি মানে উষ্ঠ ধ্বনিগুলো কিভাবে সৃষ্টি হয়, তারপরে উচ্চারণ স্থানটা কোথায়, এই সব কিছু মিলে তার অবস্থান। ফলে উষ্ঠ সম্পর্কিত বললে নিচের ঠোঁটের নিচের অংশ কিন্তু চলে আসে। তাই এটা হচ্ছে উষ্ঠধ্বনি। কোথাও কিন্তু আপনি পাবেন না উষ্ঠধ্বনি বানান এই জফলা ছাড়া পাবেন না। এই যে এটা খেয়াল করুন, উষ্ঠধ্বনি। তার মানে প, ফ, ব, ভ, ঠোঁটের উপরের অংশ এই যে এখানে কাজে লাগে। কাজে উষ্ঠ হচ্ছে উপরের অংশ, অর্থাৎ জফলা নাই, আর এখানে যে জফলা রয়েছে সেটি হচ্ছে
নিচের অংশ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা আরো কিছু আছে, আরো কিছু লিখব, যেমন কোটি। কোটি হচ্ছে কোমর, আর কোটি, কোটি তো এটা বোঝাচ্ছে কিসের, যে শত লক্ষ, শত লক্ষ। ফলে এটি কিন্তু এই যে গাণিতিক হিসাবে লাগে, আর এটি হচ্ছে কোমরকে বুঝাতে হচ্ছে। আরেকটি হচ্ছে কমল। কমল মানে পদ্ম, আর কোমল মানে নরম। কমল আর কোমল, তাহলে ক আর কো, ক আর কো, কোমল, আর এখানে কমল। যেমন কমলাক্ষ, কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষি যার, সেটি হচ্ছে কমল। তাহলে সেটি বোঝাচ্ছে যে কমল যখন আমরা বলছি, কমলের ন্যায় অক্ষি, তার মানে কি পদ্মের ন্যায় চোখ যার, তাকে বহুব্রীহি সমাস কমলাক্ষ। তাহলে কমলের ন্যায় অক্ষি বা আখি যার বা চোখ যার, সেটি হচ্ছে কমলাক্ষ। তাহলে কমল হচ্ছে পদ্ম আর কোমল হচ্ছে নরম। তারপর দেখুন করি। করি মানে হাতি, করি দীর্ঘ ই দিয়ে, এটি হচ্ছে হাতি। আর করি, করি দিয়ে কি বোঝানো হচ্ছে, যে করি দিয়ে বোঝানো হচ্ছে অর্থ, যে আমার কাছে পয়সা কড়ি কিছু নাই, তার মানে অর্থটা তো কিছু নাই। তারপর দেখুন কাঁচা। কাঁচা বুঝাচ্ছে যখন আপনি চন্দ্রবিন্দু দিচ্ছেন, কাঁচা। কাঁচা মানে কি অপরিপক্ক, অপরিপক্ক মানে পাকেনি এরকম। কিন্তু যখন শুধু কাঁচা বলছেন, যে কাঁচা, তখন হচ্ছে সেটি ধোঁয়া, ধোঁয়া বোঝাচ্ছে। তাহলে এটি খেয়াল করতে হবে। আরো বেশ কিছু রয়েছে, যেমন কি এবং কি, এটি খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝতে পারি না যে কি। যেমন তুমি কি খাবে, প্রশ্ন করছে, এটা উত্তর কি, হ্যাঁ অথবা না। দেখুন যখন আপনি এখানে প্রশ্ন করবেন কি দিয়ে, তখন এটি ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ কিভাবে, যে খাবে এটি হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে যখন আপনি ক্রিয়াকে এখানে বিশেষায়িত করছেন, ক্রিয়াকে বিশেষায়িত করছেন, যেমন সে পড়ে, এটার সামনে যদি বলেন কি পড়ে, বই পড়ে। আচ্ছা সে সকালে পড়ে, সকালে পড়ে। ক্রিয়াকে যদি আপনি প্রশ্ন করেন যে হোয়েন বা কখন, কোথায়, হোয়ার বা কোথায়, এবং হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে, তখন কিন্তু ক্রিয়া বিশেষণ পাওয়া যায়। তার মানে ক্রিয়া বিশেষণ এটি হচ্ছে অ্যাডভার্ব। এখানে খাবে কে প্রশ্ন করছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এবং মজার বিষয় হচ্ছে এখানে যখন আপনি রস্বই দিয়ে লিখবেন, এর উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। তুমি কি খাবে, হ্যাঁ অথবা না। কিন্তু যখন বলছেন কি, তখন আপনি বলছেন কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর রূপ, তাই না? মানে আপনি কি হচ্ছেন এখানে, বিস্ময় প্রকাশ করছেন, আবেগবাচক শব্দ। তাহলে এখানে কি যখন ব্যবহার হচ্ছে, সর্বনাম বা অব্যয় হিসেবে ব্যবহার হচ্ছে, সর্বনাম বা অব্যয় হিসেবে কি এর ব্যবহার হয়। খেয়াল করুন, দীর্ঘই যখন দিয়ে লিখবেন, কি সব কথা বলো, তুমি কি যাচ্ছ, হ্যাঁ যখন প্রশ্ন করছেন, হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া গেলে আপনি খেয়াল করবেন সেটি হচ্ছে রস্বই দিয়ে, এবং এটিকে বলবেন ক্রিয়া বিশেষণ। আর যখন দীর্ঘই দিয়ে লিখবেন, তখন আপনি সেটিকে বলবেন যে সেটি কি হবে, বিশেষণ বা সর্বনাম। তারপর দেখুন কুজন। কু অর্থ হচ্ছে খারাপ, কুকথা, বাজে কথা। কিন্তু কু যখন দীর্ঘ দিয়ে লিখবেন, তখন হচ্ছে পাখির ডাক। কু, কু যখন রস্বও দিয়ে লিখবেন, তখন এই কু হচ্ছে খারাপ, খারাপ, কুজন, খারাপ জন। কিন্তু কুকে যখন দীর্ঘ দিয়ে লিখবেন, তখন কুজন হচ্ছে পাখির, পাখির ডাক। তো এইভাবে আমরা বিষয়টি দেখতে পারি।
আরেকটি বিষয় রয়েছে যে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে যে উপকারীর আহ, কথা উপকার স্বীকার করে কৃতজ্ঞ, কিন্তু কৃতঘ্ন এটি খেয়াল করতে হবে। কৃতজ্ঞ, কৃতঘ্ন, এই কৃতঘ্ন অর্থ হচ্ছে উপকার তো করেই না, যে উপকারীর অপকার করে, অপকার বা ক্ষতি করে। এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে কৃতজ্ঞ, একটা হচ্ছে অকৃতজ্ঞ। দেখুন, যে কৃতজ্ঞতা স্বীকার করে, যে কৃতজ্ঞতা স্বীকার করে, স্বীকার করে, আর অকৃতজ্ঞ হচ্ছে যে কৃতজ্ঞতা অস্বীকার করে। ধরুন আপনি কারো উপকার করলেন, সে বললো যে না, সে আমার উপকার করে নাই, ডাইরেক্ট মিথ্যা কথা, অর্থাৎ মিথ্যা বললেন, উপকারকে স্বীকার করলেন না। আর কৃতঘ্ন, কৃতঘ্ন হচ্ছে যে আপনার উপকার করছে তারে আপনি কি করলেন, ক্ষতি করে দিলেন। তাহলে কৃতজ্ঞ হচ্ছে যে স্বীকার করে যে হ্যাঁ তিনি আমার উপকার করেছেন, আমি তার কাছে ঋণী, এটা হচ্ছে কৃতজ্ঞতা। আর অকৃতজ্ঞতা কি, যে না তিনি আমার কোনো উপকার করেননি, ডাইরেক্ট মিথ্যা বলে দিলেন, 180 ডিগ্রি ঘুরে গেলেন, সেটা হচ্ছে অকৃতজ্ঞতা। আর কৃতঘ্ন, কৃতঘ্ন মানে হচ্ছে যে আপনি তো উপকার করছে আপনি জানেন, কিন্তু আপনি চান্স পেয়ে তার ক্ষতি করে দিলেন, সেটা হচ্ছে কৃতঘ্ন। ফলে পার্থক্যটা এখানে আছে। এরপর আমরা যদি বলি যে চ্যুত, আচ্ছা চ্যুত এটা হচ্ছে আম, তাই না? আর যখন বলছেন চ্যুত হ্রস্ব উ দিয়ে, তাহলে পার্থক্যটা হচ্ছে দীর্ঘ উ দিয়ে, আর এখানে হচ্ছে হ্রস্ব উ দিয়ে। যখন বলছেন চ্যুত তার মানে এখানে স্খলিত, স্খলিত, তার মানে ধরুন যে একটা আম এখানে রয়েছে, তো এটি মনে করেন যে এই যে এরকম, তো এরকম হয়ে গেল, এরকম ধরেন যে একটা আম আছে, এটা বোটা থেকে খসে পড়লো, তাহলে এটা হচ্ছে চ্যুত, স্খলিত। আর এই চ্যুত হচ্ছে যখন দীর্ঘ উ দিয়ে লিখছেন তখন হচ্ছে আম। তারপর আরো আছে গর্ব আর গর্ভ, অনেকে এটা ভুল করে। তো আমরা গর্বিত, গর্বিত এটা আসছে গর্ব থেকে, তাহলে গর্ব মানে কি, যে সে এখানে অহংকার, হ্যাঁ অহংকার। তাহলে এখানে হচ্ছে গর্ভ হচ্ছে এখানে গর্ভ হচ্ছে পেট, যখন সন্তান আসে তখন বলে যে মাতৃগর্ভে সন্তান এসেছে, তাহলে মানে মায়ের পেটে সন্তান এসেছে। এখন অনেকে এটা গর্বিত লিখে ফেলে ভুলে, তাহলে দেখুন গর্বিত, বিত আর ভীতর মধ্যে পার্থক্য আছে। ভীত বললে তো আপনি এখানে গর্বিত হয়ে গেলে আমার পেটে বাচ্চা চলে আসছে, এটা বোঝা যাবে, বিষয়টা কি তাই? আর গর্ব মানে কি, এখানে অহংকার। এরপর আমরা দেখব যে যে জ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠ। দেখুন জ্যেষ্ঠ এটা অনেক ইম্পর্টেন্ট। জ্যেষ্ঠ মূর্ধন্য ষ ঠ, এটি আমরা লিখব এভাবে যে বর্গীয় জ হসন্ত যুগ এ যুগ মূর্ধন্য ষ, মূর্ধন্য ষটা আমি লাল কালিতে লিখব, মূর্ধন্য ষ হসন্ত যুগ ঠ, জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে কি, জ্যেষ্ঠ মানে বড়, তাই তো, বড়, সিনিয়র, সিনিয়র আপনার সিনিয়র, সিনিয়র বা মুরব্বী, মুরব্বী, এক্ষেত্রে আপনি বলছেন যে জ্যেষ্ঠ। কিন্তু জ্যেষ্ঠ যখনই জয়ী, জয়ী লিখবেন, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ একই, কিন্তু এ আর ওই, জ্যৈষ্ঠ। পার্থক্যটা কোথায় খেয়াল করুন, যে এখানে বর্গীয় জ, বর্গীয় জ হসন্ত যুগ, এখানে হচ্ছে ওই, দেখুন ওই। তারপর হচ্ছে আমরা যদি বলি যোগ মূর্ধন্য ষ হসন্ত যোগ ঠ, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ একটা কি
মাস, মাসের নাম, বাংলা মাসের নাম। এটার আরেক নাম হচ্ছে মধু মাস, মানে আম কাঁঠাল পাকে এই মাসে। তাহলে জ্যেষ্ঠ, তিনি জ্যেষ্ঠ নাগরিক, তিনি আমাদের এখানে বেড়াতে এসেছেন, তিনি আমাদের দেশের যে জ্যেষ্ঠ নাগরিক। তো জ্যেষ্ঠ নাগরিক আমরা বলি যে জ্যেষ্ঠদের, বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠদের সম্মান করো, অর্থাৎ যারা বয়সে বড় তাদেরকে সম্মান করো। আর অনেক ক্ষেত্রে আমরা কি করি যে জ্যৈষ্ঠ, এই জ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠের মধ্যে পার্থক্য। তাহলে জ্যৈষ্ঠ এটা হচ্ছে মাস, ওই, তাই না, এটা মাস। আর জ্যেষ্ঠ হচ্ছে সিনিয়র, তাই না, হি ইজ সিনিয়র টু মি, তিনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ। তাহলে এই যে জ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠ পার্থক্য দেখুন, অনেক ক্ষেত্রে তালগুল পাকিয়ে ফেলে। ফলে খেয়াল করতে হবে, এখানে এসেছে এ আর এখানে এসেছে ওই। এরপর আমরা আরো লিখব টিকা আর টিকা। একটা লিখব টিকা, টিকা, এই যে ভ্যাকসিন যেটা, এটা হচ্ছে টিকা, ভ্যাকসিন দেয় না, এটা হচ্ছে টিকা। তাহলে এখানে আমরা যদি বলি রোগ প্রতিরোধক, রোগ প্রতিরোধক, অর্থাৎ ভ্যাকসিন কি করে, আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে রোগ, যে রোগটা আসবে সেটার আগেই প্রতিরোধ করে রাখে, দেয়াল করে রাখে, সেটা হচ্ছে প্রতিরোধক, রোগ প্রতিরোধক। আর এখানে কি যে টিকা, দেখবেন যে বাংলা বইয়ে, বাংলা বই কি থাকে, শব্দার্থ, শব্দার্থ ও টিকা, টিকা। এখন টিকা কোনটা, ধরেন কিছু কিছু শব্দ সরাসরি কি আছে অর্থ আপনি পাবেন, একটা শব্দে অর্থ পাবেন, কিন্তু কিছু কিছু শব্দ আছে সেটা আপনার ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে। যেমন নীলকণ্ঠ, তাই না, যেমন ধরুন যে নীলকণ্ঠ, তাহলে নীলকণ্ঠ কাকে বোঝায়, শিবকে বোঝায়, নীলকণ্ঠ, তো শিবকে বোঝায়। এটা কিন্তু টিকাতে আসবে, কারণ কি এটার পেছনে একটা কাহিনী আছে, এটা কয়েকটা লাইন থাকবে, বা ধরেন একটা কবিতার 2টা লাইন দিল, সেটা আপনার ব্যাখ্যা করতে হবে টিকা। কিন্তু যখন আপনি শব্দের অর্থ পড়বেন, শব্দের অর্থ টু দা পয়েন্টে একটা শব্দের অর্থ জানা যায়, সেটি কিন্তু টিকা নয়। তাহলে টিকা আর শব্দার্থের মধ্যে পার্থক্য আছে। ধরুন যে আপনি বললেন যে টিকা এটা রোগ প্রতিরোধক, শব্দের অর্থ। তারপর ধরেন যে বললেন যে পাড়া, পাড়া অর্থ কি, মহল্লা, এটা হচ্ছে শব্দের অর্থ। কিন্তু যখন আপনি বলছেন যে নজরুল, তখন নজরুলকে তো আপনি এক শব্দে বলতে পারবেন না, নজরুলের পরিচয় দিতে হবে। এই যে পরিচয় দেওয়ার জন্য কয়েকটা বাক্য ব্যবহার করলেন, সেটি হচ্ছে টিকা। কাজে এটি আমরা বুঝতে পারছি। এরপর আমরা দেখব যে যে যমক, আচ্ছা যমক হচ্ছে সমারোহ, এখানে যমক, সমারোহ মানে জোড়া করছেন, জড়ো করছেন। আর যখন যমক, যমক বলতে বোঝাচ্ছে হচ্ছে জড়ো, জোড়া, যমক হচ্ছে জোড়া। কবিতার ক্ষেত্রে এরকম যমক বলে একটা বিষয় আছে, ছন্দ অলংকারের আলোচনায় আসে। তাহলে যমক বলতে জোড়া, আর এই যমক বলতে সমারোহকে বোঝানো হচ্ছে। তরণী আর তরুণী, তরণী রবীন্দ্রনাথের কবিতায় পাবেন, তরণী হচ্ছে নৌকা। সোনার তরী কবিতায় কিন্তু এই যে তরণী শব্দটা থাকতে পারে, তরণী নৌকা। আর তরুণী, তরণী আর তরুণীর মধ্যে পার্থক্য হচ্ছে কি, যুবতী। তাহলে এটি বয়সের সাথে সম্পর্কিত, নারীর সাথে সম্পর্কিত। আর এই তরণী হচ্ছে নৌকা, এটি অনেক আসে। কাজেই ত র, এখানে কিন্তু র হর্ষন্ত যোগ কি আছে দেখুন, ও আছে, আর এখানে কিন্তু শুধু র রয়েছে। ফলে তরণী মানে এখানে আমরা পাচ্ছি সেটি নৌকা। তারপর আসেন যে দন্ত, দন্ত মানে দাঁত। আর দন্ত যখন বলবেন, দন্ত দাঁত সম্পর্কিত, সম্পর্কিত, সম্পর্কিত। দেখুন দন্ত বিজ্ঞান, যখন আপনি দন্ত বিজ্ঞান বলবেন তখন আপনাকে জফলা দিয়ে লিখতে হবে, দন্ত সম্পর্কিত। বা ধরুন দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি অর্থাৎ যে সময় ধ্বনিগুলো দন্ত সম্পর্কিত, দাঁত সম্পর্কিত, উচ্চারণের স্থান অনুযায়ী, সেটি হচ্ছে দন্ত। আর এখানে দন্ত বলতে শুধু দাঁতকে বোঝানো হচ্ছে।
তাহলে যখন জফলা বলছেন তখন দন্ত সম্পর্কিত বিষয় আছে, এটা একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সাবজেক্ট মানে এই যে টিকা বললাম, এই যে টিকা এর আগে যে পড়লাম টিকা, তখন এই দন্ত বললে দন্ত সম্পর্কিত, এটার মধ্যে অনেক কিছু আছে এরকম বিষয়, আলোচনার বিষয়কে বোঝাবে। আর দন্ত বলতে শুধু এখানে দাঁতকে বোঝাচ্ছে। তাহলে জফলা আর জফলার মধ্যে, জফলাহীনতার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এরপর আমরা পাচ্ছি যে দ্বারা, দ্বারা হচ্ছে স্ত্রী, আর এখানে দ্বারা মানে উপায়। তাহলে দ্বারা হচ্ছে স্ত্রী আর দ্বারা মানে দিয়ে। দেখুন এটা ইংরেজিতে আমরা যখন প্যাসিভ করতে যাই তখন এরকম বাই, তাহলে বাই মানে দিয়ে। তিনি লাঙল দ্বারা জমি চাষ করছেন, অর্থাৎ লাঙল দিয়ে জমি চাষ করছেন। আর এখানে দ্বারা মানে স্ত্রী। দ্বারা পুত্র পরিবার, একটা কথা আছে, দ্বারা পুত্র পরিবার। জীবন সঙ্গীত যে কবিতা রয়েছে সেখানে আছে যে সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে। তো দ্বারাপুত্র পরিবার একসময় আর কেউ যে দ্বারাপুত্র পরিবার আছে, তাহলে তোমার টেনশন করার কিছু নাই। তাহলে এই যে দ্বারাপুত্র, দ্বারাপুত্র মানে কি স্ত্রী পুত্র আছে, সেটি হচ্ছে এরকম। তারপর দ্বীপ আর দ্বীপ, দেখুন এখানে পার্থক্য হচ্ছে দ্বীপ এটা হচ্ছে প্রদীপ, দ্বীপ জালো অর্থাৎ আলো জালো। আর এখানে হচ্ছে দ্বীপ হচ্ছে জলবেষ্টিত, জলবেষ্টিত স্থান। যেমন সেন্ট মার্টিন, এটা নিচে লিখে দিই মনে থাকবে, সেন্ট মার্টিন। তাহলে এই দ্বীপের সাথে বফলার সাথে সেন্ট মার্টিন লিখে দিলাম, এটা হচ্ছে দ্বীপ। তাহলে এখানে কিন্তু পার্থক্য রয়েছে। এরপর আমরা যদি বলি পদ্ম, পদ্ম যখন বলছি গদ্য পদ্য, তাহলে এটা শিক্ষার্থীরা জানে কবিতা। আর এখানে যখন বলবো পদ্ম তখন কমল, কমল মানে পদ্ম। তাহলে এটি খুব একটা কঠিন নয়, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরো দেখব যে পানি আর পানি, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করছি। পানি, আর এখানে হচ্ছে পানি। যখন এই পানি বলছি এটি হচ্ছে জল, জলকে বোঝাচ্ছে। আর এই পানি মানে কি হাত, পানি গ্রহণ। তো পানি মানে এখানে হাত। তো বলে এরকম, আমি আপনার আপনার পানি প্রার্থী, পানি প্রার্থী। পানি প্রার্থী মানে কি, অর্থাৎ হাত, হাত হাত চাইতে এসেছেন। তো হাত চাইতে এসেছেন, হাত চাওয়ার অর্থ কি, বিয়ে করতে এসেছেন। পানি প্রার্থী মানে যিনি বিয়ে করতে চান বা বর হতে চান, তিনি হচ্ছে পানি প্রার্থী। অর্থাৎ বিয়ের প্রস্তাব যখন দেওয়া হয় তখন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে পানি প্রার্থী। তো পানি গ্রহণ করেছেন, পানি গ্রহণ করার অর্থ কি, পানি গ্রহণ একটা শব্দ আছে যে পানি, পানি গ্রহণ, পানি গ্রহণ মানে হচ্ছে বিয়ে করা, তাই তো। তার হাত, হাত গ্রহণ করা, হাত গ্রহণ করা মানে কি দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া মানে কি কাউকে ঘরে তোলা, ঘরে তোলা মানে কি সে বিয়ে করেই তো ঘরে তুলছে। তাহলে পানি প্রার্থী মানে হচ্ছে তিনি বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান, মানে হাত, হাত নিতে চান। হাত নেওয়ার অর্থ হচ্ছে তার দায়িত্ব নেওয়া। ফলে এখানে পানি যখন বলছি মূর্ধন্য দিয়ে তখন হচ্ছে হাত, আর এই পানি হচ্ছে জল। তারপর দেখুন পরিচ্ছদ, পরিচ্ছদ বলে যে পোশাক পরিচ্ছদ, পরিচ্ছদ বলছে পোশাক। তাহলে পোশাক পরিচ্ছদ অনেক সময় বলে যে পোশাক পরিচ্ছদ, মানে সমার্থক অর্থে ব্যবহৃত হয়। কিন্তু পরিচ্ছেদ, পরিচ্ছেদ কি বোঝাচ্ছে, পরিচ্ছেদ বোঝাচ্ছে অধ্যায়, অধ্যায়। তাহলে পরিচ্ছদ আর পরিচ্ছেদ এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তারপর পিঠ, পিঠ হচ্ছে পৃষ্ঠ, অর্থাৎ শরীরের পেছনে উপরের দিক পিঠ, পৃষ্ঠ। আর পিঠ হচ্ছে পীঠ স্থান, স্থান বোঝাচ্ছে, তাই না। বিদ্যাপীঠ, যেমন বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ বললে কি বোঝায়,
বিদ্যার এর সাথে এই বানানটা হয়, কারণ বিদ্যার স্থান হচ্ছে বিদ্যাপীঠ। তাহলে অনেকগুলোই আমরা আলোচনা করলাম। এর পাশাপাশি আমরা আরো কিছু বলতে পারি যে নীর আর নীর। দেখুন, নীর পাখির বাসা। যেমন এখানে জীবনানন্দের কবিতা আছে, পাখি নীরের মতো, পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। জীবনানন্দের বনলতা সেন কবিতা। আর এখানে যখন আপনি নীর বলবেন, এই নীর মানে জল, চোখে জল আসলে আপনি বলতে পারেন নীর। তাহলে ড দিয়ে হচ্ছে পাখির বাসা, আর র দিয়ে হচ্ছে জল। এরকম ভাবে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু সবগুলোই এনেছি। যেমন পূর্বাভাস, পূর্বাভাস মানে মুখ বন্ধ, আর পূর্বাভাস দন্তস্ব দিয়ে কিন্তু বোঝাচ্ছে সংকেত। তো মোটামুটি এই বিষয়গুলো ছিল আমাদের। আর বর্ষা, বর্ষা হচ্ছে একটা ঋতুর নাম, বর্ষা। কিন্তু বর্ষা যখন বলছে এটা একটা অস্ত্র, কিরকম, এই যে এরকম লম্বা আসে, তারপরে হচ্ছে এরকম এসে, তো এরকম এসে ধরুন যে এরকম একটু থাকে, এটা নিক্ষেপ করে, এটা হচ্ছে বর্ষা। ঠিক আছে, এটা বর্ষা, এটা হচ্ছে অস্ত্র, তাই না? এক সময় যুদ্ধে এগুলো ব্যবহার হতো, তো অস্ত্র। আর এটা হচ্ছে ঋতু, যেমন বর্ষা কাল। তো মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে বলেছি। এরপর আর কি রয়েছে, যেমন বাসি, দন্তস্ব দিয়ে যদি বলি বাসি, বাসি খাবার, তখন এই শব্দটি হবে। আর যখন বলছি বাসি, বাসি মানে বসবাসকারী, বসবাসকারী। যেমন ঢাকাবাসী, ঢাকাবাসী। তাহলে ঢাকাবাসী বলতে কি বোঝাচ্ছে? যখন আপনি বলছেন ঢাকাবাসী, তখন বলতে হবে এটার অর্থ দাঁড়াচ্ছে ঢাকায় বসবাসকারী, ঢাকায় বসবাসকারী। আর এখানে যখন বলছেন যে বাসি, তখন যে বাসি খাবার, বাসি খাবার, অর্থাৎ অনেক সময় যে খাবারটা অনেক সময় আসলে পড়েছিল সেটি হচ্ছে বাসি খাবার। এরপর যদি আমরা বলি যে বিচি, তাই না? বিচি, আর এখানে বানানের মধ্যে পার্থক্য আছে বিচি। দেখুন, ব রস্বই চ রস্বই, বিচি। যেমন নারিকেলের, নারিকেলের, নারিকেলের বিচি কিনে আনলাম, কিনে আনলাম। আর যখন বলছেন বিচি, এই যে দীর্ঘই, তাহলে সেটি বোঝাচ্ছে ঢেউ, ঢেউ। তো আপনারা যখন সমার্থক শব্দ পড়বেন তখন উর্মি, উর্মি, তরঙ্গ, তারপর ঢেউ, তারপর হচ্ছে বিচি, এগুলো একসাথে পাবেন। তাহলে ঢেউ শব্দের সমার্থক শব্দ হচ্ছে এই যে বিচি, ঢেউ শব্দের সমার্থক শব্দ বিচি। ফলে এখানে আমরা পাচ্ছি বিচি। আর এই বিচি অর্থ হচ্ছে বীজ, বীজ। কিসের বীজ? নারিকেলের বীজ হতে পারে, সিমের বীজ হতে পারে, তারপর পটল বা যে কোনো কিছুর বীজ হতে পারে, যেটা থেকে পরবর্তীতে সেই ফসল তৈরি হতে পারে, বা সেটি আরো কি হতে পারে, যে সেখান থেকে দেখাচ্ছে যে কোনো একটা বৃক্ষ তৈরি হতে পারে। যেমন আমের বিচি হতে পারে, কাঁঠালের বিচি হতে পারে। তো সেগুলো বীজ বলতে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে দুটি রস্বই, দেখুন ব হসন্ত যুগ রস্বই, তারপর চ হসন্ত যুগ রস্বই, এটা হচ্ছে বিচি। কিন্তু এখানে কিন্তু ব হসন্ত যুগ দীর্ঘ ই, আর তারপর চ হসন্ত যুগ হ্রস্ব ই। ফলে পার্থক্যটা কোন জায়গায়? রস্বই এবং দীর্ঘ ই জায়গায় কিন্তু পার্থক্যটা রয়েছে। তারপর হচ্ছে বৃন্দ, বৃন্ত, বৃন্ত, বৃন্ত আর বৃন্দ। তাহলে বৃন্ত যখন আমরা বলছি যে কি দাঁড়াচ্ছে? দন্ত ন, বৃন্ত, বৃন্ত, এটি হচ্ছে ব্রি যুগ দন্ত ন হসন্ত যুক্ত। আর
বৃন্দ, বৃ যুগ দন্ত ন হসন্ত যুগ দ, ফলে এটা বৃন্দ মানে বোটা, বোটা। আর বৃন্দ মানে সমূহ, যেমন ধরুন যে শিক্ষক বৃন্দ, এটা বহু বচনে ব্যবহার হয়, শিক্ষক বৃন্দ। কিন্তু আপনি কিন্তু এটা পাবেন না যে শিক্ষক বৃন্দ, ত বললে ভুল হবে। ফলে এরকম কিছু পার্থক্য রয়েছে। আর একটা বিষয় রয়েছে ভাষা। ভাষা হচ্ছে কথা, তাই তো? আর ভাষা মানে কি? ভাসমান। এখানে ভাষা মানে ভাসমান, এটা একটা পার্থক্য। কিন্তু দেখা যায় উচ্চারণে পার্থক্য নাই, পার্থক্যটা হচ্ছে বানানে, একটা মূর্ধন্য স আর একটা হচ্ছে দন্ত স। এরপর দেখুন যে মরা, মরা আর মরা পার্থক্য আছে। মরা হচ্ছে মৃত, যেমন মানুষ, সেখানে মানুষ মারা গেছেন, মৃত। আর মরা, মরা হচ্ছে যে এখানে কি বোঝাচ্ছে? মৃতদেহ। দেখুন মৃত আর মৃতদেহ পার্থক্য আছে, মৃত আর মৃত দেহ। ফলে যখন আমরা বলবো মরা পড়ে আছে, অর্থাৎ দেখুন মরা রাস্তার ধারে, রাস্তার ধারে মরা পড়ে আছে, অর্থাৎ রাস্তার ধারে মৃতদেহ পড়ে আছে, রাস্তার ধারে মৃতদেহ পড়ে আছে, তাই না? তারপর এখানে যদি বলি মন মরা, মন মরা অর্থাৎ মন মরে গিয়েছে, মন মরে গিয়েছে। মন মরে যাওয়া আর মৃত দেহর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মন মরা মানে কি? মনে, মনে মরা অর্থাৎ মনের দিক থেকে মৃত, অর্থাৎ যার মনটা কি হয়েছে? মৃত হয়ে আছে। ফলে মরা আর মরার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এরপর আমরা দেখব যে সকল, তালব্যস্য দিয়ে দেখব যে সকল কি রয়েছে, যে সকল, সকল মানে এখানে আঁশ বুঝাচ্ছে, আঁশ, মাছের আঁশ, সকল। আর সকল মানে কি? এই সকল মানে সবাই আমরা জানি যে সব। তাহলে আমাকে পড়তে হবে কোনটা? এটা, এই যে সকল তালব্যস্য দিয়ে হলে কি বুঝাচ্ছে? এই যে আঁশ বুঝাচ্ছে, তাই না? সকল মাছের আঁশ। এরপর আমরা আরো যদি বলি যে আর কি রয়েছে গুরুত্বপূর্ণ, লক্ষ্য আর লক্ষ্য, এটি খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য, লক্ষ্য যখন বলছি তখন এটি কি দাঁড়াচ্ছে? আমরা যদি বলি যে লক্ষ্য শত সহস্র, শত সহস্র, অর্থাৎ ধরেন যে 100 হাজার, ঠিক আছে? এটি হচ্ছে লক্ষ্য। আর যখন আপনি বলছেন যে লক্ষ্য উদ্দেশ্য, একটি হচ্ছে কি থাকবে? জফলা থাকবে, লক্ষ্য এটি হচ্ছে উদ্দেশ্য, খেয়াল করুন, এটি উদ্দেশ্য। তাহলে এটি হচ্ছে নাউন, তাই না? শত সহস্র, এটা কখন লেখা হয়? গণিতের ক্ষেত্রে লেখা হয় 3 লক্ষ, 3 লক্ষ টাকা দাও। দেখুন 3 লক্ষ টাকা, তার মানে সংখ্যা, গণিতের হিসাবে লক্ষ এটা ব্যবহার করা যায়। এটা আরেকটা ব্যবহার করা যায়, লক্ষ্য করা। তিনি লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করলেন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ফলে লক্ষ্য যখন উদ্দেশ্য, একটা হচ্ছে নাউন, যেমন এ প্লাস, এ প্লাস আমার, আমার লক্ষ্য টার্গেট,
তখন আপনাকে জফলা দিতে হবে। যখন আপনি বলবেন লক্ষ্য, নাউন হিসেবে ব্যবহার করতে হবে। নাউন হিসেবে ব্যবহার করলেই তাকে জফলা দিতে হবে। কিন্তু যখনই আপনি একে জফলা না দিবেন তখন সেটা ভার্ব হয়ে যাবে। যেমন লক্ষ্য করলেন, তিনি লক্ষ্য করলেন। ফলে বাক্যে ব্যবহারের ক্ষেত্রে জফলা কখন দিবেন? জফলা দেখবেন যে এটা আমার বিরাট লক্ষ্য, সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যেমন সে লক্ষ্যে, লক্ষ্যে মানে কি এখানে উদ্দেশ্যে, পৌঁছাতে পৌঁছাতে পারেনি, পারেনি। তার মানে কি, তার যে টার্গেট, এই যে বিন্দু, এখানে সে যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, যাইতে পারে না, সে চলে গেছে এইদিকে। তাহলে লক্ষ্যে সে যেতে পারেনি। লক্ষ্য মানে কি, উদ্দেশ্য। যেমন আমার উদ্দেশ্য কি, এখানে ব্যাকরণের 30-এর মধ্যে 30 নম্বরই আমি নিব, এটা আমার টার্গেট, যে লক্ষ্য। এখন আমার হয়েছে 20টা অবজেক্টিভ, তাহলে কি আমি লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এই লক্ষ্যটা আমার উদ্দেশ্য। লক্ষ্য মানে এখানে উদ্দেশ্য বা টার্গেট। টার্গেট কি, 30-এ 30। কিন্তু যখন আমি সেটা পারবো না, তখন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আর যখন আমি বলছি যে শিক্ষার্থীরা লক্ষ্য করো তো এখানে কি লিখেছি, লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো এখানে কি লিখেছি, যে লক্ষ্য লিখেছি। তাহলে লক্ষ্য করো, এই যে তোমাকে বললাম বা তোমাদের বললাম যে লক্ষ্য করো, তখন কিন্তু এই লক্ষ্য বলতে আমি এই হাজারকে বোঝাচ্ছি। লক্ষ্য করা ভার্ব, অর্থাৎ নোটিস, নোটিস করো, তাই না, লক্ষ্য করো। তাহলে লক্ষ্য যখন জফলা দিয়ে হবে, এটার অর্থ হচ্ছে সেটি নাউন, উদ্দেশ্য। আর লক্ষ্য যখন জফলা দিব না, তখন সেটি ভার্ব। আবার এই লক্ষ্য যখন জফলা দিব না, তখন সেটি কিন্তু গণিতের ব্যবহার হতে পারে। তার মানে জফলা ছাড়া লক্ষ্য দুইটা ব্যবহার হয়, 1 2। একটা হচ্ছে গণিত, গাণিতিক, গাণিতিক হিসাবে ব্যবহার হবে। আরেকটা ব্যবহার হবে ক্রিয়া হিসেবে, ক্রিয়া হিসেবে। ফলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটি আমরা দেখব যে এখানে লেশ আর লেস, তাই না, লেশ, যে লেশ, লেশ মানে কি, চিহ্ন। তার কোনো, তার কোনো লেশ মাত্র এখানে নেই, অর্থাৎ তার কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু লেস হচ্ছে ফিতা। জেমসের মানে একটা গান আছে এরকম, তাই না, লেস ফিতা লেস। লেস কি, লেস, লেস হচ্ছে যে লাল নীল ফিতা, যেগুলো চুল বাঁধে বা কোনো কাজ টাজ করে যখন তখন সামনে দেয়, যে উদ্বোধনের সময় সামনে দেয়, ফিতা ধরে থাকে, তো সেটি হচ্ছে লেস। তারপর দেখুন যে আরো কিছু আমরা পড়ব। যে সব, এটা বলেছি। তারপর হচ্ছে শাড়ি, শাড়ি হচ্ছে স্ত্রী শালিক, শাড়ি হচ্ছে স্ত্রী শালিক, শালিক। একটা শব্দ আছে সুখ, সুখ শাড়ি, তাই না, তো সুখ শাড়ি। আর তার মানে শাড়ি স্ত্রী শালিককে বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা বলছি যে শাড়ি, শাড়ি, তখন কিন্তু দন্ত স দিয়ে যখন লিখছি তখন কিন্তু পংক্তিকে বোঝাচ্ছে, পংক্তি অর্থাৎ কবিতার লাইন। যেমন সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিড়ালে। এই যে একটা শাড়ি, এটা একটা পংক্তি, এটা একটা পংক্তি। তারপরে আরো যদি কবিতার লাইন থাকে তাহলে আরো পংক্তিগুলো আসবে। তারপর দেখুন শিল, 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 ধরুন এটা এখানে লিখলাম শিলা, শিলা, তাই না, ভূগোলে এটা আসে বেশি। শিলা পাথর, তাই না, এগুলো ভূত্বকের নিচে থাকে, যে পাথর, শিলা, শিল থেকে শিলা, পাথর। কিন্তু যখন বলছি শিল, দীর্ঘই দিয়ে যখন বলছি, তখন এটির অর্থ কি দাঁড়াচ্ছে, যে চরিত্র, চরিত্র। যেমন সুশীল, সুশীল, সুন্দর শীল যার, সুন্দর শীল, শীল মানে চরিত্র, সু মানে ভালো বা সুন্দর, শীল যার, তাকে বলা হচ্ছে সুশীল। এরপর আমরা আরেকটি দেখব যে খুব গুরুত্বপূর্ণ, শ্বশ্রু। আমরা দেখব যে শ্বশ্রু, তাহলে তালব্য শ,
তালব্য শ বফলা, তারপর হচ্ছে তালব্য শ রফলা, তালব্য শ রফলা, দীর্ঘ উকার শ্বশ্রু হচ্ছে শাশুড়ি। এটা অনেক ঝামেলা বাজে এবং বাজবে, এটা বানান খেয়াল করতে হবে। তাহলে এখানে হচ্ছে তালব্য শ হসন্ত যোগ বফলা যোগ তালব্য শ হসন্ত যোগ রফলা হসন্ত যোগ দীর্ঘ উ। খেয়াল করুন, শ্বশ্রু, এখানে শ্বশ্রু, এখানে বফলা, খেয়াল করতে হবে বফলা। তাহলে একটা খেয়াল করলেই হবে যে বফলা কিনা। বফলা থাকলে শাশুড়ি। আবার যখন আপনি এভাবে লিখছেন যে শ্বশ্রু, তাহলে এখানে একটা পার্থক্য, আরেকটা পার্থক্য আছে এখানে। তারপর এবার আমরা দেখব আরেকটা, যে শ্বশ্রু, তাহলে এটি হচ্ছে কি দাড়ি, যেমন শ্বশ্রুমণ্ডিত, তাই না? শ্বশ্রু হচ্ছে দাড়ি, শ্বশ্রুমণ্ডিত। তাহলে এখানে কি আছে দেখুন, এখানে হচ্ছে তালব্য শ হসন্ত যোগ ম, এখানে দেখুন মফলা। তারপর কি আছে তালব্য শ হসন্ত যোগ রফলা হসন্ত যোগ রস্যউ। ফলে পার্থক্যটা কিন্তু এই দুই জায়গায়। এই যে দেখুন, একটা মনে রাখলেই হবে যে রস্যউ থাকলে দাড়ি, দীর্ঘও থাকলে শাশুড়ি। তার মানে এখানে এটা দিয়েও মনে রাখতে পারেন যে দীর্ঘও থাকলে শাশুড়ি, এটাও মনে রাখতে পারেন রস্যও থাকলে দাড়ি। শাশুড়ি দিয়ে মনে রাখাই ভালো। তো দেখাচ্ছে যে এখানে বফলা, তাহলে বফলা যদি আপনি পান এটা দিয়ে মনে রাখা সবচেয়ে ভালো। এখানে হচ্ছে বফলা আর এখানে হচ্ছে মফলা। তাহলে পার্থক্যটা, বানানের পার্থক্য হচ্ছে বফলা দিয়ে শাশুড়ি, মফলা দিয়ে দাড়ি, বফলা দিয়ে শাশুড়ি, মফলা দিয়ে দাড়ি। এটা মনে রাখলে বাকিটুকু এমনিতেই কি যাবে, মিলে যাবে। বফলা দিয়ে কি শাশুড়ি, তাই না? শাশুড়ি। ফলে এটি কিন্তু খুব সহজেই এখানে আমরা মনে রাখতে পারি। আরেকটি লিখবো এবং এটির মধ্যে দিয়ে আজকে ক্লাস শেষ করব, সেটি হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর, স্বাক্ষর। তাহলে স্বাক্ষর বলছে অক্ষর সম্বলিত, অক্ষর সম্বলিত। দেখুন, একটা বাক্য লিখি, বাংলাদেশের, ধরেন প্রশ্ন করলাম বাংলাদেশের সাক্ষরতার সাক্ষরতার হার কত, অর্থাৎ কত পার্সেন্ট লোক সাক্ষরতা এখানে বহন করতে পারে, সাক্ষরতা বহন করতে পারে। আরেকটি বিষয় এখানে আমরা যদি বলি যে স্বাক্ষর, স্বাক্ষর মানে দস্তখত, স্বাক্ষর। ধরেন আপনার স্বাক্ষর মানে কি, মানে এখানে স মানে কি, দেখুন স মানে নিজ যোগ অক্ষর, স মানে নিজ যোগ আর কি এখানে অক্ষর। আচ্ছা, নিজ পরে দেই, এখানে আমরা আগে স লিখি, তাহলে দেখুন স যোগ অক্ষর। তাহলে স মানে কি, এই যে এখানে লিখি স মানে নিজ। এবং দেখুন স্বাক্ষর, ব্যাংকের বা কোনো কাজে যখন আপনি স্বাক্ষর দেন, আপনার স্বাক্ষর কি অন্যের সাথে মিলে? মিলে না। কারো স্বাক্ষর কি, এই যে এরকম, ধরেন এটা জমির মিয়ার স্বাক্ষর, আরেকজনের স্বাক্ষর এরকম, ঠিক আছে? আরেকজনের স্বাক্ষর ধরুন যে এরকম, আরেকজনের স্বাক্ষর হচ্ছে এরকম, আরেকজনের স্বাক্ষর এরকম, আরেকজনের স্বাক্ষর এরকম। তাহলে 1 2 3 4 5 6, 6 জন ব্যক্তি স্বাক্ষর দিছি। স্বাক্ষর মানে কি, স্ব অক্ষর, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং স্বাক্ষর কিন্তু জাল করলে ধরা খেতে হয়, কারণ কি এই যে টানগুলো, ভেতরের বিষয়গুলো সেরকম যদি একেবারে যারা স্বাক্ষর পরীক্ষা নিরীক্ষা করে, যেমন যারা এরকম ইয়েতে আছেন, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, যেমন সিআইডি, এটা পারবে যে তার স্বাক্ষর জাল হয়েছে কিনা, তাহলে ধরে ফেলতে পারবে।
তাহলে স্বাক্ষর মানে কি? অক্ষর, অর্থাৎ নিজের অক্ষর। এবার খেয়াল করুন তো, আপনার বাবা যে সিগনেচার দেয়, আপনি কি বড় হয়ে একই সিগনেচার দিবেন? দিবেন না। আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টে যে সিগনেচার, আপনি ওটা দিলে হবে? হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার সিগনেচার লাগবে। তার মানে অক্ষর, অর্থাৎ আপনি নিজেই একটা এখানে চিহ্ন তৈরি করেছেন, যেটা রিপিট হবে না। রিপিট হবে না। আপনার বাবা মা চাইলেও সেটা রিপিট করতে পারবে না, রিপিট করা যাবে না। একজন আরেকজনটা রিপিট করা যাবে নিজের নাম অনুযায়ী বা কোনো একটা সিম্বল সে তৈরি করে, ফলে এটি হচ্ছে নিজ অক্ষর, তাই না? আর স্বাক্ষর যেটি বফলা নাই, তাহলে দন্ত স আর দন্ত স বফলার মধ্যে পার্থক্য আছে। বফলা থাকলে এটা হচ্ছে স বা নিজ, ফলে যেটা নিজের অক্ষর নিজ সেটা হচ্ছে স্বাক্ষর, আর যেটা বফলা সারা সেটা হচ্ছে অক্ষর সম্বলিত। যেমন স্বাক্ষর জ্ঞান, অর্থাৎ কত পার্সেন্ট লোক বাংলাদেশের শিক্ষার সাথে জড়িত, তারা শিক্ষা নিয়েছে, সেটি হচ্ছে স্বাক্ষর জ্ঞান সম্বলিত। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং যে কোনো ধরনের এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা আশা করি পারবো, এবং বারবার প্র্যাকটিস করলে আমরা সেগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর যেটি আমি পারি না, জানি না, সেটি আমি সার্চ দিব। যে শব্দের অর্থটা আমার স্পষ্ট না, সেটি আমি যদি স্পষ্ট করে নিয়ে পড়ে যদি মুখস্থ করি, তখন কিন্তু আমার সবগুলোই খেয়াল করতে হবে। এবং এখানে যতগুলো এখানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা শব্দজোড় রয়েছে, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আজীবন কাজে লাগে। কাজে আমি বলবো যে এই অধ্যায়টিকে হেলাফেলা না করে গুরুত্ব দিয়ে পড়তে, কারণ কি যে কোনো শুধু পরীক্ষার জন্য না, আজীবনই এটা হেল্প করবে, এই অধ্যায়টি হেল্প করবে। কাজেই এর মধ্যে দিয়ে কিন্তু যে এখানে পরিচ্ছেদ 43 অর্থাৎ শব্দজোড়, এই ব্যাকরণ সম্পর্কিত যত আলোচনা ছিল, সেটির শেষ যে চ্যাপ্টার অধ্যায়, সেটি হচ্ছে এই শব্দজোড়। এবং এর সাথে আমি ছিলাম, এবং আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা প্ল্যান বা পরিকল্পনা যখন শেষ হয়, শেষ অধ্যায়টি আলোচনা হয়, এবং সেটি যদি সুন্দরভাবে হয়, তখন খুব ভালো লাগে। তো আশা করি যে এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।